নমস্কার, গল্পবিলাসীর আসরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি নতুন গল্প পাঠ করে শোনাব। আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা অনুরাধার স্বামী। অনুরাধা আস্তে আস্তে ওর ঘরে দরজা খুলে ছাদে বেরিয়ে এলো। কান্না ওর বুক উপচে গলা পর্যন্ত ঠেলে উঠেছিল বলেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে চলে এলো। যদি শেষ পর্যন্ত কান্না চাপতে না পারে আর সেই শব্দে ওর স্বামীর ঘুম ভেঙে যায়, মাগো, তার চেয়ে ঘরে যাওয়াই ভালো। তখন বোধহয় 2টো কি 2:30। সমস্ত বাড়িটা নিস্তব্ধ। আশেপাশের সব কটা বাড়ি তাই। শুধু দূরে কোনো একটা তেলের কল থেকে একটা না একটা যন্ত্র চলবার শব্দ আসছে। অন্ধকার রাত, শহরের সব আলো নিভানো। আগে হলে এই থমথমে নিবিড় অন্ধকারে ছাদে বেড়াতেই ওর ভয় করত, কিন্তু আজ সেসব কোনো কথাই মনে নেই ওর। একটা অকারণ অথচ অবোধ অভিমানে আজ সমস্ত অনুভূতি যেন ওর আচ্ছন্ন হয়ে গেছে। অনুরাধা ওর অশ্রু সজল ঝাপসা চোখ দুটি তুলে একবার আকাশের দিকে তাকালে। মনে হলো আকাশ ভরা জলজলে তারাগুলো যেন ওকে পরিহাস করছে। আচ্ছা, সত্যি কি এই অভিমান, এই বেদনাবোধ একেবারে অর্থহীন? চোখের জল একেবারে অকারণ? ঈশ্বরের প্রতি যে অভিযোগ নিয়ে ওর ওপরের দিকে তাকালে এইমাত্র, তাও কি এমনি ভিত্তিহীন? কোনো জবাবই খুঁজে পায় না অনুরাধা এইসব প্রশ্নের। গরিব কেরানির কুড়ুপা মেয়ে সে। চিরকাল অন্ধকার গলির একতলা ঘরে অবিরাম খাটুনি আর অসংখ্য লাঞ্ছনার মধ্যে তার দিন কেটেছে। জীবনে না ছিল কোনো আশা আর না ছিল কোনো রং। সে জানত এমনিভাবেই ওর দিন কাটবে। এমনি করে মাকে রান্নার জোগাড় দিয়ে, বাপের ফরমাস খেটে আর ভাই বোনেদের মানুষ করে, যতদিন না কোনো দোজবরে বা কি তেজবরে এসে দয়া করে ওকে নিয়ে যায়। তারপর কোথা দিয়ে কি যে হয়ে গেল। অবস্থাপন্ন মামার সেবা করবার জন্যে মামি ওকে সঙ্গে করে নিয়ে গেলেন পশ্চিমের এক শহরে। সেখানে গিয়ে আলাপ হলো মামির ভাই আশুবাবুর সঙ্গে। সে আলাপ কেমন করে ঘনিষ্ঠতায় পরিণত হলো আর মনে নেই, কিন্তু তার ফলটা ওর অদৃষ্টে দাঁড়ালো শুভ হয়ে। আশুবাবুর পরিচয়ে তার খুড়তুতো ভাই যুগলেরও আনাগোনা শুরু হলো। সেই আসা যাওয়া প্রায় ক্রমে পরিণয়ে পরিণত হতেও দেরি লাগলো না। যেন অত্যন্ত মধুর একটা স্বপ্নের মধ্য দিয়ে ব্যাপারটা ঘটে গেল। অবশ্যই যুগল হয়তো ঠিক রূপকথা রাজপুত্র নয়, কিন্তু সে রূপবান, তরুণ, উপার্জনক্ষম। অনুরাধার কাছে সেই দুরাশার ধন কল্পনারও অতীত কিছু। রূপকথায় রাজপুত্রের চেয়েও লোভনীয় কিনা সে জানে না, হলেও তার কিছু এসে যায় না। যুগলের চেয়ে ভালো সে চায় না আর। এতেই তার সৌভাগ্যের পাত্র কানায় কানায় পরিপূর্ণ হয়ে উপচে উঠেছে, এতেই সে খুশি। বেশি ভালোতে তার বিন্দু মাত্র লোভ নেই। তবে এই তবের উত্তর সে নিজে খুঁজে পায় না। বিয়ে হয়েছে ওর সম্প্রতি, এখনো 2 মাস পূর্ণ হয়নি। নতুন বিয়ের রং এরই মধ্যে মুছে যায়নি, মুছে যাবার কথাও নয়। দিন কাটে ওর বিগত রাত্রির কথা চিন্তা করে। যে কথাগুলো, যে স্মৃতিগুলো হারিয়ে যাবে বলে তার ভয় হয়, সেইগুলোই সারাদিন ধরে মনে মনে চিন্তা করে। সেই ছবিগুলো চোখের সামনে দিয়ে যেন সরে সরে যায়। স্বামীর আদরগুলো সারা অঙ্গে যেন অনুভব করে, আর অসহ্য পুলকের আবেশে সারা অঙ্গ শিথিল হয়ে আসে। শুধু কি গত রাত্রির কথাই ভাবে সে? না, তার দিবা স্বপ্নের মধ্যে থাকে আগামী রাত্রিরও প্রতীক্ষা। মধুমাসের রাত্রি যেন কোনো পাখায় ভর দিয়ে উড়ে যায়। সকাল হলেই মনে পড়ে কত কথা, যা বলা হলো না। মনে কত বলবার মতো কথা সারাদিন ধরে ঠিক করে রাখেও, রাত্রি হলে আবার ভুলে যাবার জন্যে।
তবে এ ওর কিসের জল চোখে? এ ওর কি বেদনা? শ্বশুরবাড়ি খারাপ হয়েছে নাকি? না। আপন মনেই অনুরাধা ঘাড় নেড়ে উঠল। না, এমন শ্বশুরবাড়ি বোধহয় কারুর হয় না। শ্বশুর ভালোবাসেন, শাশুড়ি ওকে এই বুড়ো বয়সেও ভাত মেখে খাইয়ে দেন। ছেলে মানুষের মতো প্রতিদিন সন্ধ্যায় নিজে সাজিয়ে দেন পরিপাটি করে। ও জানে ও কুরুপা, ও সাজতে লজ্জা করে, কিন্তু শাশুড়ি ওকে সাজানো শেষ করে মুখখানি তুলে ধরে বলেন, কে বলেছে আমার মেয়ে খারাপ দেখতে? কে নিন্দে করে দেখি? মা আমার অপরাজিতা। বাংলাদেশের মেয়েরা যে সৌভাগ্য কখনো কল্পনাও করতে পারে না, সেই সুদুর্লভ সৌভাগ্যেরই অধিকারিণী হয়েছে সে। জীবনের পাত্র সত্যই ওর উছলে উঠেছে আজ সুখে আর মাধুর্যে। এর চেয়ে বড়লোকের বাড়ি পড়লে হয়তো কাপড় আর গয়না বেশি পেত, কিন্তু আজকে অনুরাধা অন্য বাড়ি যাওয়ার কথা আর ভাবতে পারে না। কলকাতা শহরের এই সংকীর্ণ ফ্ল্যাটটির সঙ্গে আজও মহেন্দ্রের স্বর্গও বদল করতে রাজি নয়। অকস্মাৎ এক ঝলক গরম দক্ষিণা বাতাস তাদের খোলা জানালাগুলোকে নাড়িয়ে দিয়ে বয়ে গেল ওদের ছাদের ওপর দিয়ে। কতকটা ভয়ে, কতকটা আবেশে অনুরাধা শিউরে উঠল। চোখের জল মুছে একবার নিজেদের খোলা দৌড়টার দিকে তাকালো, কিন্তু ফিরে গেল না। ওর সুখের সীমা নেই, একথাও যেমন সত্য, আজকে চোখের জল ওর মিথ্যে নয়, আর সে চোখের জল এই প্রথমও নয়। কেন? এই কেনর জবাবটা মনে মনে ভাবতে গিয়ে অনুরাধা নিজে নিজেই যেন লজ্জিত হয়ে পড়ে। কোনো কারণ নেই দুঃখের ওর, মানে স্পষ্ট কোনো কারণ, তবু তবু দুঃখও পায়। ওর এই 19-20 বছরের বঞ্চিত তৃষ্ণার্ত আত্মা এই অযাচিত এবং অপ্রত্যাশিত সৌভাগ্যে যেন যুগ যুগান্তরের ক্ষুধা নিয়ে জেগে উঠেছে। ওর তৃষ্ণা হয়ে উঠেছে উদগ্র। ওই সে চাওয়ার উদগ্রতায় ও যেন নিজেই ভয় পায়। যুগলকে ও একান্ত করে চায়, পরিপূর্ণ করে চায়। তাহলে এখন কি পায়নিও? পেয়েছে, কিন্তু তবুও আরও চাই। যুগল যে ওকে ভালোবেসেছে এ কথা অনুরাধা জানে। সে ভালোবাসায় কার্পণ্য নেই এ কথাও ঠিক। যুগলের ক্ষোভে বিস্মিত হয়, অনুযোগ করে, বলে, আমি তো উজাড় করে দিয়েছি, তবু তোমার আশা মেটে না কেন গো? ওর সেই অনুযোগ আর আতপ্ত চুম্বনের সামনে অনুরাধা তখনকার মতো অনুতপ্ত হয়ে ওঠে। মনে হয় কৃতজ্ঞতার তৃপ্তিতে ওর মন ভরে গেছে। আরও একটা মিথ্যা মরীচিকার পেছনে দৌড়বে না, অকারণ এবং মিথ্যা অতৃপ্তিকে প্রশ্রয়ও দেবে না। কিন্তু তবু ক্ষুধা মেটে না, এটাও ঠিক। যুগলের অফিস যাওয়াতেও ঈর্ষিত হয়। মনে হয় এতখানি সময় ওরা যেন অনুরাধার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই ওরা যে কে তা সে জানে না। সন্ধ্যায় অফিস থেকে ফিরে একদিন যুগল বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে যায়। কোনোদিন বা তারাই আসে, এতেও অনুরাধার আপত্তি। যুগল বিদ্রূপ করে, আরে এ তো আচ্ছা বিপদ, তুমি তো এ সময় থাকো রান্নাঘরে, নয়তো মায়ের ঘরে। আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তোমার কি সুবিধে বলো? এই প্রশ্নেরও জবাব দিতে পারে না সে, শুধু ক্ষুণ্ণ হয় মনে মনে। সবচেয়ে হিংসে ওর স্বামীর বন্ধুদের সম্বন্ধে। ওদের কি যেন কানাকানি হয়, কি সব কথা হয় ফিসফিস করে, চোখে চোখে ইঙ্গিত, মুখে চাপা হাসি। সে যেন একটা স্বতন্ত্র রাজ্য, সেখানে ওর কোনো অধিকার নেই। ও ঘরে ঢুকলে তাদের কথা থেমে যায়। এমনই দু একটা খুচরো রসিকতা করে তারা ওকে উপলক্ষ করে, কিন্তু অনুরাধা বেশ বুঝতে পারে যে এই কথায় এতক্ষণ হচ্ছিল না। যা হচ্ছিল তা সম্পূর্ণ ভিন্ন কথা। হয়তো ওর কথাই হচ্ছিল, হয়তো ওদের নিজস্ব কথা, একান্তভাবে ওদেরই। তা নিয়ে কেন হাসাহাসি করবে তারা, কেন আলোচনা করবে? অনুরাধা অনুভব করে যে এইখানে
একটা স্বতন্ত্র রাজ্য আছে যাতে ওর কোনো অধিকার নেই। স্বামীর এই একটা দিকই ওর কাছে থাকবে চিরকালের মতোই অজ্ঞাত। কথাটা মনে হলেই কি একটা অকারণ ঈর্ষায় ওর বুক জ্বলতে থাকে। যুগল সারা দিন যা করবে সবটা ঘটা চাই ওর চোখের সামনে। যা কিছু বলবে সে সব ওর শোনা চাই। স্বামীর এক বিন্দু ভাগও কাউকে দিতে প্রস্তুত নয় সে। অথচ এ কথা কাউকে বোঝাবারও নয়। সবাই হাসবে এ কথা শুনলে। তা অনুরাধাই সবচেয়ে বেশি করে জানে। হয়তো অন্য কোনো মেয়ে, ওর কোনো বন্ধু বান্ধব এমন কথা বললে অনুরাধাই তাকে বিদ্রূপ করত সকলের চেয়ে। কিন্তু আজ সেই অবিশ্বাস্য এবং হাস্যকর দুঃখটাই যে ওর জীবনে মুমূর্ষু হয়ে উঠবে, এ কথাও কেমন করে বোঝাবে? যাকে নিবিড়তম আলিঙ্গনে বুকে চেপে ধরেও মনে হয় যে অনেক দূরে রয়েছে, বুকের মধ্যে তাকে পাওয়া হলো না, তার একখানি অংশও সে না পেয়ে কেমন করে থাকবে? অন্য মেয়ে স্বামীর ভালোবাসায় অবিশ্বাস করে দুঃখ পায়। কেউ বা দুঃখ পায় সে ভালোবাসা হয়তো সুদূর ভবিষ্যতে কোনোদিন কমে যাবে এই আশায়। কিন্তু এ দুটোর কোনো কারণই নেই অনুরাধার। শুধু শুধু সে স্বামীর সবটা চায়, সম্পূর্ণ রূপে চায়। সবচেয়ে সাংঘাতিক যে কথা মনে পড়লে ওর গা শিউরে ওঠে অন্য সময়ে, এক একদিন ওর মধ্যে যেন ডাকিনী জেগে ওঠে। স্বামীকে সজোরে বুকে চেপে ধরে ইচ্ছা হয় তাকে দোলে পিষে গুঁড়িয়ে ছোট করে বুকের মধ্যে পুড়ে ফেলেও। তবে কি স্বামীকে মেরে ফেলতে ইচ্ছা হয় ওর? না না, ছি, তা নয়। তবে যে কি তা সে নিজেও জানে না। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, শিউরে উঠে বারবার তাই বলে অনুরাধা। ভিতর থেকে ডাক আসে, হ্যাঁ গো, কোথায় গেলে তুমি? নিদ্রাজড়িত ক্লান্ত কণ্ঠস্বর। অনুরাধা উত্তর দেয় না, শুধু চোখের জলটা মোচবার চেষ্টা করে তাড়াতাড়ি। অনুরাধা। চাপা গলা, কিন্তু এবার আর জড়তা নেই, আছে উদ্বেগ। যুগল ঘরের বাইরে এলো ওর পাজামার দড়িটা বাঁধতে বাঁধতে। আরে, তুমি এখানে এত রাত্রে কি করছো? আমি ভাবি না জানি কোথায় গেলে। কাছে এসে ওকে জড়িয়ে বুকের মধ্যে টেনে নিল যুগল। কি করছিলে গো চুপচাপ? ওর গালটা নিজের গালে চেপে ধরতে গিয়ে সে চমকে ওঠে। হে কি, জলে ভিজে কেন গাল? কাঁদছিলে নাকি অনু? এই তো চোখের পাতাও ভিজে। কি ব্যাপার? কি হলো তোমার? কি হলো তোমার লক্ষ্মীটি, বলো আমাকে। অনু জবাব দিতে পারে না, কিন্তু ওর সেই অবোধ অভিমান আরো উত্তাল হয়ে ওঠে। অকারণ চোখের জল আরো অবারিত হয়। কি আশ্চর্য! কি হলো বলোই না ছাই। কি হয়েছে কি? কেউ কিছু বলেছে? মা কিছু বলেছেন? বকেছেন তোমায়? অন্তরে অন্তরে লজ্জায় জিভ কাটে অনুরাধা। ছি ছি, সে সন্দেহ করাও পাপ। বাইরে ঘাড় নাড়ে, কিন্তু তাতে যুগল আরো ব্যস্ত হয়। তবে কি আমারই কোনো কথাতে তুমি ব্যথা পেয়েছ? সত্যি করে বলো লক্ষ্মীটি। ওর বুকের মধ্যে মুখ গুঁজে অনুরাধা ঘাড় নাড়ে। না। তবে আর কেউ কিছু বলেছে? খুলে বলোই না ছাই, এ তো মহা বিপদে পড়লাম। আমি যেন তোমাকে কিছুতেই পাচ্ছি না। ফুপিয়ে ফুপিয়ে কোনো মতে বলে ফেলে। কি বিপদ? এর চেয়ে আবার কি পাবে গো? একেই বলে ছেলে মানুষ। আমি তো তোমার হয়েই আছি, এজন্যই ঘরে বাইরে আত্মীয় বন্ধুদের কাছে লাঞ্ছনার সীমা নেই। কেন, বন্ধুরা তোমায় ঠাট্টা করে? ওরাই তো তোমাকে ঘিরে রয়েছে। ও, বন্ধুদের ওপর হিংসে? ছি অনু, আমি তোমাকে যে সব দিয়েই ভালোবাসি, সমস্ত প্রাণ দিয়ে, তবু তোমার মন ওঠে না? অনু লজ্জিত হয় এবার।
মনে হয় যেন বড় নীচতা প্রকাশ পাচ্ছে, দুঃখীর ঘরের নীচ লোলুপতা। একটুখানি চুপ করে থেকে বলে, ছাই ভালোবাসো, আমি যেমন হিংসায় জ্বলে যাচ্ছি তোমার ভাগ নিয়ে। কই, তুমি তো যাও না। আমি যখন মার সঙ্গে গল্প করি কি অন্য কারোর সঙ্গে, তুমি তো হিংসে করো না। আমি এত রাত্রে এখানে কি করছিলাম তুমি তো প্রশ্ন করলে না। তুমি একটা আস্ত পাগল। ওর মাথায় জোর করে হাত বুলিয়ে যুগল এলোমেলো করে দেয় ওর খোপা। আমি তো তোমাকে বিশ্বাস করি, জানি তুমি সম্পূর্ণ আমারই। তবে তবে আমি কেন ভাবতে পারি না? আমার কেন এত কষ্ট হয়? অবোধের মতো, শিশুর মতো প্রশ্ন করে অনুরাধা। তুমি পাগল বলে। চলো চলো, শোবে চলো। জোর করে ওকে টানে ঘরের দিকে। আর একটু বলে অনুরাধা ওকে জড়িয়ে ধরে দু হাতে, সজোরে ও সবলে। বুকের মধ্যে একান্ত করে ওকে পেতে চাই, যেন যেন দোলে পিষে এতটুকু করে ফেলতে চাই। আবার শিউরে ওঠে অনুরাধা। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, ওকে ওর মনের হাত থেকে রক্ষা করো ঠাকুর। ওকে শিউরে উঠলে কেন? কিছু না, এমনি। ঘরে চলো। জোর করে মনকে শান্ত করে অনুরাধা। ও জানে এটা ক্ষণিক, এটা মিথ্যা। একটু পরে পরিপূর্ণ সুখে এবং অনিবর্চনীয় শান্তি ও নিশ্চিন্ততায় মন পরিপূর্ণ হয়ে উঠবে, এটাই সত্য। এতক্ষণ শুনছিলেন বাংলা গল্প ঘরের আজকের নিবেদন অনুরাধার স্বামী এই গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।